আসন্ন 13 তারিখ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমি নির্দল প্রার্থী হিসেবে সম্পাদক পদে প্রতিযোগিতা করছি। তো এখানে আমাদের যিনি সভাপতি পদে আছেন উনি কতগুলি সমস্যার কথা বলেছেন এবং ভবিষ্যতের সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেবেন। তো এটা কমন এজেন্ডা, আমরা দুজনেরই কমন এজেন্ডা, সুতরাং এটা নিয়ে রিপিটেশন আমি করছি না। বেসিক্যালি আমার বিপক্ষে যারা দাঁড়িয়েছেন সম্পাদক পদে, যিনি রয়েছেন সংবিধান কার্য মঞ্চে যিনি রয়েছেন, উনি একবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, ইলেকশনে দাঁড়িয়ে উনি জয়ী হয়েছিলেন, কিন্তু পরের বার আবার দাঁড়ানোর পর আইনজীবীরা ওনাকে কিন্তু রিজেক্ট করেছে, উনি হেরে গেছেন। তো উনি অলরেডি টেস্টেড। এবং আমার আরেকজন যিনি দাঁড়িয়েছেন উন্নয়ন মঞ্চে যিনি দাঁড়িয়েছেন, উনি বেসিক্যালি বিভিন্ন সরকারি পোস্ট তিনি হোল্ড করেন। তিনি অ্যাডিশনাল পিপি, তিনি ইডি বা এনআইএর আইনজীবী, এই সংস্থাগুলির আইনজীবী, এবং ওনার যেটা রয়েছে যে ডাইরেক্টর অফ প্রসিকিউশন, এটার মধ্যে উনি অ্যাপিয়ার করেছেন এবং সম্ভবত রিটার্নও ইয়ে করেছেন, ঠিক আছে। তো বেসিক্যালি ওনার পক্ষে বারের সময় দেওয়া, আইনজীবীদের পক্ষে সময় দেওয়াটা তো অসম্ভব হবে, কারণ উনি সকাল 11টার সময় কোর্টে ঢুকলে বিকাল 3-4টার আগে বেরোতে পারে না, কারণ সরকারি দায়িত্বপ্রাপ্ত। এছাড়া উন্নয়ন মঞ্চের যারা ম্যাক্সিমাম প্যানেলে আছে, ম্যাক্সিমাম লয়ার যারা রয়েছেন, মানে ইম্পর্টেন্ট যে পোস্টগুলি রয়েছে সেগুলিতে সবগুলিতে সরকারি আইনজীবীরা এখানে মনোনয়ন পেয়েছে, মনোনয়ন দাখিল করেছে। তো তাদের পক্ষে কোর্টের কাজ সরকারি দায়িত্ব পালন না করে আইনজীবীদের জন্য দায়িত্ব পালন করা 24/7 এটা অসম্ভব। এক্ষেত্রে আমার মনে হয়েছে যে যদি আইনজীবীদের জন্য কাজ করতে হয়, আইনজীবীদের বেসিক উন্নয়ন, বারের উন্নয়নের জন্য কাজ করতে হয়, তাহলে দাঁড়াতে হবে। সুতরাং এই জন্য আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালাম। আর একটা জিনিস যেটা আজকে কোর্টে এসে দেখলাম, এটা বহুল চর্চার বিষয় কোর্টে, এবং উন্নয়ন মঞ্চের যেটা কোর্টে আলোচনা হচ্ছে, একটা পোস্টার রুমে রুমে লেগেছে। আমি দেখাচ্ছি পোস্টারটা। পোস্টার রুমে রুমে একটা পোস্টার লেগেছে। আমরা হঠাৎ করে দেখলাম যে এই আমাদের যিনি, এই পোস্টারটা দেখাচ্ছি আমি, লিফলেট সরি, এটা টেবিলে, দেওয়ালে বিভিন্ন সময় ইয়ে করা হয়েছে। এবং এটা কোর্টে যেটা ইন্টারনালি আলোচনা, আমাদের আইনজীবীদের মধ্যে যেটা আলোচনা, যে উন্নয়ন মঞ্চের থেকে যিনি সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছেন, ওনার বিরুদ্ধে ওনার দলেরই একাংশ এই লিফলেট আর পোস্টার দেয়ালে সাটিয়েছেন বা টেবিলে টেবিলে বিলি করেছেন। সুতরাং উন্নয়ন মঞ্চের যে প্রার্থী রয়েছেন তাদের নিজেদের মধ্যে একটা বিশাল অনৈক্য, একটা ফাটল দেখা যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন ইলেকশনের 13 তারিখে ইলেকশন হবে, সেই ইলেকশনে নির্দল প্রার্থী হিসেবে সম্পাদক পদে আমি জয়ী হওয়ার প্রবল আশা রাখছি। এবং যদি জয়ী হতে পারি, বারের বেটারমেন্ট, আইনজীবীদের বেটারমেন্ট জন্য আমরা কাজ করবো, আমরা দুজনেই কাজ করবো, একসাথে কাজ করবো অন্যান্য আইনজীবীদের সঙ্গে নিয়ে। আমি এখন পর্যন্ত আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই মর্মে কোনো কিছু আমাকে এখন পর্যন্ত কমিউনিকেশন করা হয়নি। হাওবার আমাদের মুঠোফোনের দৌলতে আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে আমাকে নাকি কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি এই বহিষ্কারটাকে সম্পূর্ণ অবৈধ, অনৈতিক বলছি। কারণ আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের লিগ্যাল ডিপার্টমেন্ট একটা সংস্থা আছে, সেটাতে অ্যাডভোকেটরা মূলত সদস্য। আমরা 2022 সালের 2 ডিসেম্বর আমাদের এই লিগ্যাল অ্যান্ড হিউম্যান ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টে আমিও একজন সদস্য। আর কংগ্রেস বলতে গেলে আমি
অল্টারনেটিভ কংগ্রেস না বা দল বদলু কংগ্রেস না, এটা আমি বলতে পারি। কারণ আমার বাপ ঠাকুরদাদার আমল থেকে আমি কংগ্রেস দেখে এসেছি। পরবর্তী সময়ে আমি কংগ্রেসের রক্তেই বড় হয়েছি, কংগ্রেসের আদর্শই অনুপ্রাণিত হয়েছি, আজও কংগ্রেস আছি। জানি না এখন যে সাসপেনশন সেটা কতটুকু সত্য। আর যদি সত্য হয়, প্রচার মিডিয়াতে যেটা দেখেছি, যে অথরিটি আমাকে সাসপেন্ড করেছে এই অথরিটির কোনো রাইট নেই, তার এখতিয়ার নেই। আমি এই সাম্প্রতিক এই নির্বাচনে 2026-2028 বার ইলেকশনের নির্বাচনের জন্য প্রদেশ কংগ্রেস একটা মিটিং আহ্বান করেছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল মিটিংটা অর্গানাইজ করার জন্য। ওই মিটিংয়ের অংশগ্রহণ করার জন্য যে সমস্ত মেম্বার আমার জানা মতো ত্রিপুরা বারে ছিল, এদের সবার কাছে গেছি, সবাই মিটিংয়ের খাতা ছিন করেছে। কিন্তু এখানে এমন একজন ছিল, উনি বলছেন আমি দল করি না, আমি দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছি। এটা গত 3 বছর ধরে শুনে আসছি। সাডেনলি দেখলাম ওই মিটিংয়ে আমাদের রাজ্যের একজন না বিধায়ক সর্বশ্রী সুদীপ রায় বর্মন, গোপাল রায়, ব্রিজিত সিনহা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিল। আরও উপস্থিতির মধ্যে এমন একজনকে দেখেছি যিনি 3 বছর আগে দল ছেড়ে চলে গেছেন। উনি লিগ্যাল ডিপার্টমেন্টের কনভেনার ছিলেন। এখন ওই কনভেনারকে নিয়েই প্রথম দিনের মতো জানলাম উনি এখন আবার কংগ্রেসে এসেছেন। কিন্তু কবে উনি কংগ্রেসে ফিরে এসেছেন, কবে কত তারিখ, সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ওনাকে এই দায়িত্ব কমিটিতে স্থান দিয়ে 5 জনের একটা স্টিয়ারিং কমিটি করে দিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি প্রার্থী চয়ন করার জন্য। সেই প্রার্থী চয়ন করার কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখন পর্যন্ত আমরা জানতে পারিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কাকে কাকে প্রার্থী করেছে। সুতরাং যেই অবৈধ কমিটি, যেই কমিটিতে কংগ্রেসের বাইরের লোকও আছে, সেই কমিটির সিদ্ধান্ত মাথা নত করে আমি নেব না। আর আমি এখন পর্যন্ত জানতে পারিনি প্রদেশ কংগ্রেসের প্রার্থী কে কে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি জানি না প্রেসের কাছে এরকম কোনো খবর আছে কিনা, কিন্তু আমরা যারা কংগ্রেস করে আসছি আমরা কেউ জানি না। আমাকে কমিউনিকেট করা হয়নি, আমি প্রচার মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি, ওইটার উপরেই প্রতিক্রিয়া দিচ্ছি। এখন ধরুন যিনি কংগ্রেসে নেই, উনি যদি কংগ্রেসের প্রার্থী চয়ন করে ভোট করে, সেটা তো কংগ্রেসরা মানবে না। আমি বার অ্যাসোসিয়েশনে কংগ্রেস দল যদি আরও 10 বারও আমাকে বহিষ্কার করে, আমি আরও 10 বার ভোটে দাঁড়াবো, কারণ আমাকে আইনজীবীরা চাইছে, আমার ভাইয়েরা চাইছে, বোনেরা চাইছে। বিগত দিনেও আমি ছিলাম। আমার কংগ্রেস দল কোনো দিন আমাকে কোনো প্রোগ্রামে কংগ্রেস ভবনে কোনো দিন নিমন্ত্রণ করেছে এই কথা প্রদেশ কংগ্রেস সভাপতিও বলতে পারবে না। কিন্তু আমি কংগ্রেস ছিলাম, কংগ্রেস আছি, কংগ্রেসেই থাকবো। আমি সেই নেতৃত্বে থাকতে চাই না যারা ওনাদের সুযোগ মতো ওনারা দল বদল করে আবার কংগ্রেসের হাল ধরবেন, সেই নেতাদের আমি ধার ধারি না। আমরা কংগ্রেস ওদের কারো কাছ থেকে ধার করে নেওয়া সদস্য না, আমাদের রক্তে কংগ্রেস। সুতরাং আমি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বিগত দিনেও ছিলাম। আমি বলতে পারি আমি রাউন্ড ও ক্লক 24 আওয়ার্স বারের প্রত্যেকটি সদস্যের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকব। এই অঙ্গীকার নিয়ে আমি আবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি সর্বতভাবে বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি আশা করব, আমি 100% নিশ্চিত আমি জয়ী হব। এখন আমার নির্বাচনে আমি বারের সদস্যদের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি, ধরুন আমি সভাপতি পদে কেন দাঁড়ালাম, আমি সভাপতি পদে দাঁড়িয়েছি এই কারণে যে আমি যাদেরকে এখানে প্রার্থী দেখেছি, প্রতিদ্বন্দ্বী যারা আছে বিভিন্ন দলে, তাদের সম্পর্কে আমি দুইটা কথা বলবো। একটা কথা হচ্ছে, এটা বার অ্যাসোসিয়েশনের সেবা করার জন্য যারা আসবে, বার অ্যাসোসিয়েশনটা কিন্তু জেনারেল ইলেকশনের মতো ইলেকশন না, যে বিধানসভা, রাজ্যসভা, লোকসভার ইলেকশন না। এখানে ভোটার কারা, প্রত্যেকটা ভোটারের নামের আগে লার্নেট আছে। লার্নেট লোকরা ভোট দেবে, লার্নেট লোকদেরকে সেবা করার সুযোগ নেওয়ার জন্য আমি এখানে নির্বাচনে দাঁড়িয়েছি। বিগত দিনেও সেবা করে এসেছি।
এত সম্মানিত সদস্যদের সেবা করার সুযোগ পাওয়াটা আমি একটা মহৎ কাজ ধরে নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছি। দ্বিতীয়ত, আগামী দিনে কি করার পরিকল্পনা আছে সেই সম্পর্কে আমি বলবো। এটা এই করে দেব, সেই করে দেব, যারা বসতে পারছে না কালকেই বসার জায়গা করে দেব, বিভিন্ন প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয় এরকম কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারবো না যে আমি কালকেই সমস্ত লয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেব। কারণ এখানে 2017 সাল লাস্ট কমিটি গেল, 18 সাল থেকে আমরা এসেছি। আমি এবং কৌশিক কিন্তু দুইজনেই সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলাম। আমরা যখন এসেছি সেই বছর, তার ঠিক আগের বছর 392 জন সদস্য ছিল এই বারে। তখন অ্যাডভোকেটরা ওয়েলফেয়ার পেয়েছে 17,043 টাকা, 392 জন। আজকে আমার সদস্য সংখ্যা 800-র উপরে। আমাদের স্থান সংকুলন কিন্তু বাড়েনি, জায়গা বাড়েনি, সম্পত্তি বাড়েনি। এই 800-র উপরে সদস্য আজকের দিনে ক্রমান্বয়ে বাড়তে 40,000 টাকা ওয়েলফেয়ার পেয়েছে 2025 সালে। আমি বলবো না কেউ চুরি করেছে, কিন্তু 2017 সালে 392 জন সদস্য 17,000 টাকা পেয়েছে। সেই টাকাটা আজকে 40,000 হয়েছে। কেন হয়েছে? নিশ্চয়ই পূর্বতন কমিটিগুলি চুরি না করো, কিন্তু পরিচালনগত বা অর্গানাইজেশন ওদের ভুল ছিল, ত্রুটি ছিল, সেই কারণে কমিটির পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরে আর আমাদের পিছিয়ে তাকাতে হয়নি। আমরা বারবার আমাদের ভোটের মার্জিন বেড়েছে, আমাদের মেম্বারদের পরিষেবার গতি আরও বেড়ে গেছে। এইসব কারণে আমি এই বারের অগ্রগতিটাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আবার ভোট চাইছি আমার সম্মানিত সদস্যদের কাছে। আমি একটা জিনিস বললো, অন্যান্য পদাধিকারী যারা আছে বিগত কমিটিগুলিতেও ছিল, ধরুন এখন প্রশ্ন তোলা হচ্ছে বারে দুর্নীতি হয়েছে, বারে আর্থিক নয়ছয় হয়েছে। বারের বিগত 3টা কমিটিতে আমাদের রাজ্যের বামপন্থীর লোক ছিল, সদস্য ছিল। আজকে যারা উন্নয়ন মঞ্চ বলছে বিজেপির সংগঠন, সেই উন্নয়ন মঞ্চের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার সঙ্গে গতবার। উন্নয়ন মঞ্চের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল আমার সঙ্গে বিজেপির গতবার। ওরা বিগত দিনে কোনো একদিন বলতে পারবে না, কোথাও বলতে পারবে না যে আমাদের কাজের কোনো ত্রুটি আছে বা আমাদের এখানে কোনো আর্থিক নয়ছয়। যদি হয়ে থাকে আর্থিক নয়ছয়, তাহলে কেন বিজেপির সদস্যরা এর অংশীদার হবে না? আজকে উনি প্রেসিডেন্টের পদে দাঁড়িয়েছেন, উনি বিগত কমিটিগুলির মিটিংয়ে বা কোনো সময় কোনো মিডিয়াতে কোথাও কি এই অভিযোগ তুলেছিলেন? উনি তুলেননি। আজকে বলছেন। এটা বলতে পারবো ওনাকে আমরা বিগত 2 বছরের কমিটিতে আমরা 100টা মিটিং করেছি থাকলে উনি 10টাতে ছিলেন, আর বাকি 90টাতেই উনি হাজির হন নাই। উনি ওনার দায়িত্ব এড়াতে পারেন না। প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু উনি দায়িত্ব এড়াতে পারবেন না। কেন উনি প্রতিবাদ করেননি? আজকে কেন বলছেন যে সবার জন্য বসার স্থান করব, জুনিয়রদের জন্য ইকুয়াল ওয়েলফেয়ার করব? যেই কমিটিতে যখন 140 জন জুনিয়র সদস্য লিখিতভাবে আবেদন করেছে যে আমরা কেন বঞ্চিত হব, সেই পিটিশন নিয়ে যখন আলোচনা হয়েছে ওনারা ওইখান থেকে দায়িত্ব এড়িয়ে চলে গেছেন, যার ফলে আমরা এই পিটিশনটা ডিসপোজ অফ করতে পারিনি। ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা এই পিটিশনটাকে ডিসপোজ অফ না করে পরের কমিটি এসে সিদ্ধান্ত নেবে এই বলে আমরা এটাকে ক্যাব পেন্ডিং রেখেছি। তবু আমরা জুনিয়রদেরকে অনেক কষ্টের বিনিময়ে একটা নতুন বসার জায়গা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ওই পাশের বিল্ডিংয়ের পিছনে আম্রকুঞ্জ নামে একটা বিল্ডিং আমরা করেছি। এটা রাজ্য সরকার থেকে আমি এবং কৌশিক কিন্তু আপ্রাণ চেষ্টা করে রাজ্য সরকারের অনুমতি নিয়ে সেই বিল্ডিংয়ে আমরা 60 জন লয়ারের বসার জায়গা করেছি। এটা মুখে বললেই হবে না। কোথায় জায়গা কোথায় হবে? আমাদের তো আর জায়গার পরিধি বাড়ছে না। তাহলে আমি বলবো যে প্রতিশ্রুতি আমি বাস্তবায়িত করতে পারবো না, সেই প্রতিশ্রুতি দিয়ে আমি ভোট চাইবো না। আমি ভোট চাইবো আমার সর্বোচ্চ পরিষেবা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রত্যেকটা লয়ারের পাশে থাকার জন্য। আমরা করোনার সময় থেকেছি, আমরা যে কোনো পরিস্থিতিতে
দিন রাত্র 24 ঘন্টা আইনজীবীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি ভোট চাইতে এসেছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে, এবং আমি আশা রাখছি আমি আবার বিপুল ভোটে জয়লাভ করব। সম্মানিত আইনজীবীরা আশীর্বাদ আমার মাথায় রাখবেন, এইটুকুই আমার বক্তব্য।